আসসালামু আলাইকুম। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের আলোচনা শুরু করছি। আমি শুরুতেই স্মরণ করছি এই পিলখানায় আমাদের যে শহীদ হয়েছেন তাদেরকে এবং জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে। পিলখানায় কেন এই মর্মান্তিক ঘটনা ঘটেছে সেটা আমরা ইতিমধ্যে এই ভিডিও চিত্রের মাধ্যমে দেখতে পেয়েছি। যে আমরা যদি ওই সময়ের কনটেক্সট একটু স্মরণ করি, যে 9/11-এর পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ার অ্যান্ড টেররের যে পরিকল্পনা ছিল যে তারা বিশ্বব্যাপী তাদের পররাষ্ট্রনীতিতে কিছু সিগনিফিকেন্ট পরিবর্তন আনছে। যেমন এই অঞ্চলে, দক্ষিণ এশিয়া অঞ্চলে তাদের আগে সেভাবে ফোকাস ছিল না, যেটা ভিডিওতে আমরা দেখেছি যে আগে মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে মার্কিন পররাষ্ট্রনীতি আবর্তিত হতো। পরবর্তীতে আমরা দেখেছি যে এটা এশিয়া বা সাউথ এশিয়াতে শিফট হয়েছে এবং সেখানে আমেরিকার স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে আনফরচুনেটলি ইন্ডিয়া চলে এসেছে। সো এর আগে আমরা যেটা দেখেছি যে আমেরিকা এবং ইন্ডিয়ার মধ্যে বিফোর 9/11 এই লেভেলের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ছিল না, যেটা 9/11-এর পরবর্তীতে হয়েছে। এবং বাংলাদেশে 1/11-এর পরবর্তী যে পরিস্থিতি, সেটা পুরোটাই এই 9/11 পরবর্তী মার্কিন ইন্ডিয়ান যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ সেটারই আমরা ফলাফল বলবো। একটু আগে শ্রদ্ধেয় লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান যেটা বলেছেন যে 1/11-এর পর থেকেই ইন্ডিয়া সুযোগ খুঁজছিল বাংলাদেশের সেনাবাহিনীকে এই ধরনের একটি ব্রুটাল প্রতিশোধ নেওয়ার। কিসের প্রতিশোধ আমরা জানি যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রতিরোধের কারণেই 71 সালের পর থেকে, মুক্তিযুদ্ধের পর থেকে ভারত কখনোই বাংলাদেশের কন্ট্রোল সেভাবে নিতে পারেনি। এবং 2001 সালে যেটা ঘটেছিল রৌমারীতে, যে অফিসিয়ালি 17 জন ভারতীয় বিএসএফ সদস্য সীমান্তে নিহত হয়েছিলেন অফিসিয়ালি, আনঅফিসিয়ালি সংখ্যাটা আরো বড়। তো সেটার প্রতিশোধ এবং বাংলাদেশে যে মার্কিন ভারতের যে হেজিমনি তৈরি করার জন্য যে অফিসাররা যারা বাধা হয়ে দাঁড়াতে পারতেন, হাসিনুর রহমান স্যারদের মতো, তাদেরকে পরিকল্পিতভাবে বিডিআর-এ পোস্টিং দিয়ে এই ঘটনাটি ঘটানো হয়েছে। এবং আপনারা জানেন যে শহীদ পরিবারের সদস্য এখানে উপস্থিত আছেন, যিনি নিজে শুনেছেন যে সেখানে হিন্দি ভাষী লোকজন কথা বলেছেন। সো আমরা এইটার আর ডিটেইলে যাব না, ইতিমধ্যে এটা এক্সপোজ যে ইন্ডিয়া এই কাজটা করেছে। আমি জাস্ট যেটা এই ভিডিওতে আসেনি এরকম কয়েকটি ইনফরমেশন জাস্ট আপনাদের সঙ্গে একটু শেয়ার করে আমার বক্তব্য দ্রুত শেষ করছি। যে উইকিলিক্সে উন্মুক্ত হওয়া যে নথি, সেখানে আমরা দেখেছি যে 25 এবং 26 ফেব্রুয়ারি শেখ হাসিনা ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী শিবশঙ্কর মেননকে সাহায্য চেয়ে বার্তা পাঠিয়েছিলেন এই বিডিআর ঘটনার সময়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনটা, যেটা সোয়াসের একজন অধ্যাপক অবিনাশ পালিয়াল সম্প্রতি তিনি তার বইয়ে লিখেছেন, যে হাসিনাকে উদ্ধার করতে তখনও প্রায় 1036 সেনা পশ্চিমবঙ্গের কলাইকুণ্ডা বিমান ঘাঁটিতে অবস্থান নেয়। এটা খুবই বাস্তব হতেই পারে, কারণ আমরা তো দেখেছি যে 5ই আগস্টে কিভাবে হাসিনা তার প্রভুদের কাছে গিয়ে আশ্রয় নিয়েছে। সো একই ধরনের পরিকল্পনা ভারতের তখনও ছিল। 1036 সেনা কলাইকুণ্ডা বিমান ঘাঁটিতে অবস্থান নিয়েছিল। তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইনুল আহমেদকে ভারত সতর্ক করে দিয়েছিল বিদ্রোহী জওয়ানদের ধরার চেষ্টা যাতে না করা হয়, অন্যথায় ভারত বাংলাদেশে সামরিক হামলা চালাবে। চিন্তা করেন ভাইয়েরা, এটা ভারতীয় গবেষকরাই লিখছেন যে যদি এই বিদ্রোহী জওয়ান যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তাদেরকে যদি ধরার জন্য বাংলাদেশ সেনাবাহিনী কোনো অভিযান চালায়, তাহলে ভারত বাংলাদেশে অভিযান চালাবে। কি ধরনের থ্রেট তারা বাংলাদেশের তৎকালীন সেনাবাহিনী প্রধানকে দিয়েছিল সেটা অত্যন্ত স্পষ্ট। এবং আমার দেশেও সৈয়দ আব্দুল আহমেদ এটা নিয়ে দীর্ঘ রিপোর্ট করেছেন। আমি সেই দীর্ঘ রিপোর্টে যাব না, কিন্তু আমি জাস্ট একটু অংশ কারা এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল সৈয়দ আব্দুল আহমেদের সেই প্রতিবেদন থেকে আমি বলবো। যে প্রতিবেদনে বলা হয়েছে, আমার দেশ পত্রিকার প্রতিবেদন, ধারাবাহিক প্রতিবেদন এসেছে এখানে, যে এই হত্যা জঙ্গির সঙ্গে জড়িত ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা র। ঢাকায় আনা হয় প্রশিক্ষিত কিলার গ্রুপ, যাদের আলোচনা ইনি শুনেছেন। ও হত্যার ষড়যন্ত্রের সঙ্গে ছিলেন মেজর জেনারেল অবর তারেক সিদ্দিকী, আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, শেখ ফজলুল তাপস এবং সেনাবাহিনী ও পুলিশের কিছু অসাধু কর্মকর্তা। এই ব্যক্তিদের ইনভলভমেন্টের কারণে আমরা আমাদের এই 57 জন মেধাবী এবং দেশপ্রেমিক অফিসারকে হারিয়েছিলাম। তো কিসের কারণে ভাইরা, যে এই ধরনের পরিস্থিতিতে আমাদের সেনাবাহিনী কিংবা আমাদের দেশের জনগণ পড়ে, সেটা এই ভিডিওতে এসেছে। যে আমাদের দেশের একটা হাস্যকর পররাষ্ট্রনীতি আছে ভাইয়েরা, সেটা কি যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়।
একটা চেয়ার টেবিলের যে ধরনের পররাষ্ট্রনীতি থাকার কথা বাংলাদেশের পররাষ্ট্রনীতি হচ্ছে সেরকম। এই যে 72 সালের সংবিধান, যারা এটা ড্রাফট করেছিল তাদের কারো পররাষ্ট্রনীতি সম্বন্ধে, ডিপ্লোমেসি সম্বন্ধে কোনো ধারণা ছিল না। তারা এই ধরনের একটা হাস্যকর পররাষ্ট্রনীতি বাংলাদেশে বসিয়েছে, যেটা লিগেসি আমরা গত 54 বছর ধরে বহন করে আসছি, যে কারোর সঙ্গে শত্রুতা নয়, সকলের সাথে বন্ধুত্ব। এটা শুধু আমি ইন্ডিয়ার প্রসঙ্গে বলছি না, আজকে যদি বারবারও ইস্যু আসে কিংবা চীনেরও ইস্যু আসে, আমরা কি তারা আমাদের সীমান্তে আগ্রাসন চালাবে? যে যেমন এখন মায়ানমারের বিভিন্ন বিদ্রোহী বাহিনী এসে আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যাচ্ছে বঙ্গোপসাগর থেকে, এখন কি আমরা তাদের কাছে বন্ধুত্বের বার্তা নিয়ে যাব? এটা কি আদৌ কোনো পররাষ্ট্রনীতি হতে পারে? আদৌ কোনো ডিফেন্স পলিসি হতে পারে? এই ধরনের অকার্যকর এবং অনুপযোগী পররাষ্ট্রনীতি আমাদেরকে অবশ্যই বদলাতে হবে। 24 অভ্যুত্থানের পর ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে অবশ্যই আমাদের সংবিধানে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে হবে, কার্যকর পরিবর্তন আনতে হবে। এবং আমি আজকের প্রেক্ষাপটে বলবো, অবশ্যই আমাদের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনতে হবে। এবং সেটা কিভাবে হবে? অবশ্যই জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে। বারবার আমরা বলছি যে এই সরকার ক্ষমতায় এসেছে জনগণের আকাঙ্ক্ষা, পিপলস অ্যাসপিরেশনের ভিত্তিতে। তো বাংলাদেশের জনগণের যে চিন্তা, বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা, বাংলাদেশের জনগণের যে আবেগ, সেটার রিফ্লেকশন থাকতে হবে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে এবং ডিফেন্স পলিসিতে। যদি সেটা হয়, তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের সেনাবাহিনী কিংবা বাংলাদেশের জনগণের স্বার্থকে কোনো দেশ, কোনো সাম্রাজ্যবাদী শক্তি আর এভাবে যেভাবে পিলখানায় যেভাবে ম্যাসাকার চালানো হয়েছিল, ইনশাল্লাহ সেটা আর কখনো সম্ভব হবে না। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।